সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনায় আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই, তাইলে যেই সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনাপ্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে এবং মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে, আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয়। তো আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন, বিশেষ করে সরকার যখন এই তদন্ত, অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একজন সেনাপ্রধান আদতে সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত, আমরা এটা সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি, কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন বলুন নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছড়াছড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, হুইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনুস বলতেছেন, শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই, সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা নয়। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনার কথায় গুলি করে নাই। এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম। তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না, এরকম একটা বক্তব্য যখন আসলো, আপনার কাছে মনে হয় না যে ভলকার টুর্ক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা? বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না, বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে, পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না। মুর্তজা ভাই, এত বেশি বেতনও কিন্তু দেয় না। এটার খালেদ, এটার দুইটা দিক আছে। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ যে পরিমাণ, যে সংখ্যায় শান্তি মিশনে যায়, এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে, নাই বিপদে, একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাহী থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে, এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না, সামগ্রিকভাবে যে বেতন, যে সুযোগ সুবিধা, তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায়। সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর
এখন একটা বড় জায়গা, সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব। সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক, দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে সেটা না, আমি শুধু ব্যাপারটা স্বাভাবিক বলতে একটা চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই, এটা আমি ফর শিওর জানি, কারণ ওই ডয়েচে ভেলেতে কার্ডটা যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা, তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই, বাংলাদেশের আমি শেখ আপনাদের- হাসিনার আর্মি আমি আপনাদের- অন্যায় করতেছে, র্যাব আমি- করতেছে, আয়নাগর করতেছে। এই আলোচনাটা অন্যদিকে চলে গেল, জি। বাট আমি ওই ডয়চে ভেলের যে রিপোর্টের কথা বলছেন জি। এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি, আপনার সঙ্গে আমি একমত। জি। কিন্তু আমি যেটা বলছি, যদি কোনোভাবে এই প্রসঙ্গটা আসে হুম। তাহলে দেশের ভেতরেও Okay. একটা প্রতিক্রিয়া হবে, আমি শুধু সেইটা বলার চেষ্টা করি। ওকে, আমার মনে হয় যে আপনার পয়েন্ট ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে, আবার একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে, বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারকে ডমিনেট করছেন কিনা কোনো কোনো সময়, এই ব্যাপারগুলো আছে। Okay. যেমন ওই সময় ধরেন আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল, সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোল্ডলি কথা বললেন, সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই 626 জন গেল কোথায়? আমার কাছে মনে সেনাপ্রধান হয় এই জায়গাতে আমরা মনে হয় এটা বলা দরকার ছিল। আমার মনে হয় যে মুর্তজা ভাই, আমরা সেনাপ্রধানকে এটা অন্তত পক্ষে 10 বার 5 বার সেনাপ্রধান তো আর আমাদের সাথে কথা বলেন নাই, যাদের সাথে কথা বলেছেন তারাও আসলে চেষ্টা করেছেন, এটা বলতে চেষ্টা করেছেন, কিন্তু সরকার প্রধানেরও কিন্তু ব্যাখ্যা দেওয়া উচিত